নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে প্রবন্ধটি পড়ব সেই প্রবন্ধের নাম আধুনিক কবিতার আধুনিকতা। প্রাবন্ধিক অশ্রুকুমার শিকদার। কোথায় আধুনিক কবিতার আধুনিকতা, কোথায় তার সে নিজত্ব, যার জন্যে বলা যায় রোমান্টিক উৎস থেকে জন্ম নিয়েও সে স্বতন্ত্র। সে রোমান্টিকতার সীমানাকে ছাড়িয়ে যায়। পলা স্টিভেন্স অফ মডার্ন পোয়েট্রি কবিতা লিখেছেন, দ্য সিন ওয়াজ সেট, it repeated what was in the script, then the theatre was changed to something else, its past was a souvenir. কি সেই সামথিং এলস? রোমান্টিকদের মধ্যে যে লক্ষণ দেখা দিয়েছিল তাকে কি তীব্রতা দিয়েছে আধুনিক কবি? রোমান্টিক কাব্যের মধ্যে যে বিদ্রোহের সুর ছিল তাকে কি বোদলেয়ার প্রমুখ আধুনিকের ট্র্যাজিক স্তরে উত্তীর্ণ করে দিয়েছেন? রোমান্টিক আত্মজ্ঞান কি রূপান্তরিত হলো রোমান্টিক আত্মসচেতনতায়? এই পরিবর্তন কি পরিমাণগত, নাকি এখানে পরিমাণগত পরিবর্তন পেয়ে গেছে গুণগত পরিবর্তনের মর্যাদা? এইসব প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে আরেক প্রশ্ন, কখন থেকে আধুনিকতার যাত্রারম্ভ? এবং যখন থেকে আধুনিকতার সূত্রপাত তখন থেকে কি সব কবি আধুনিক? বাংলার 19 শতকের সাহিত্যকে আমরা ইতিহাসের দিক থেকে আধুনিক সাহিত্য বলি, আবার বিশেষ অর্থে আধুনিক সাহিত্যের শুরু বাংলার 30 দশক থেকে। বিশেষ অর্থে আধুনিকতার আবির্ভাব কাল নিয়ে বাংলায় অবশ্য বিশেষ তর্ক নেই, কিন্তু পশ্চিমে আছে। সেখানে কারো মতে আধুনিকতার শুরু ওয়ার্ডসওয়ার্থ গেটে থেকে, কারো মতে বোদলেয়ার থেকে, কারো মতে 19 শতাব্দীর 90-এর দশকে, কারো মতে 20 শতাব্দীর প্রথম 25 বৎসরে। কেউ কেউ নির্দিষ্ট সাল তারিখ বলেছেন আধুনিকতার উন্মেষের। ভার্জিনিয়া উলফের মতে ডিসেম্বর 1910, এলমেনের মতে 1900, লেভিনের মতে 1922। কেউ বলেছেন আধুনিকতার ধারা এখনও সক্রিয়, কারো মতে তা নিষ্ক্রিয়। কেউ আবার আধুনিকতার মধ্যে 2 পর্যায় লক্ষ্য করেছেন, প্রত্ন আধুনিকতা, নব্য আধুনিকতা। সে যাই হোক, তারিখ নিয়ে মীমাংসা হলেই সমস্যা মেটে না, কারণ তারিখের সঙ্গে আধুনিকতার সম্পর্ক অনেকেই মানতে রাজি নন। কুমুদরঞ্জন ও কালিদাস রায় আধুনিককালের মানুষ, কিন্তু তাদের কেউ আধুনিক কবি বলবেন না। বড় জোর স্পেন্ডারের ভাষায় বলবেন কন্টেম্পোরারিজ এবং নন রিকগনাইজার, কারণ আধুনিক পরিস্থিতিকে তারা চিনতে বা আয়ত্ত করতে পারেননি। তাই আধুনিককালের কবি হলেই আধুনিক কবি হয় না। মডার্ন অ্যামাউন্টস টু মোর দেন এ ক্রোনোলজিক্যাল ডিসক্রিপশন। রবীন্দ্রনাথও পাজি মিলিয়ে মডার্নের সীমানা নির্ণয়ে রাজি ছিলেন না, কারণ তার মতে এটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা। এই কথারই প্রতিধ্বনি আছে বুদ্ধদেব বসুর বাক্যে, সাল তারিখ দিয়ে আধুনিক কবিতার যাচাই চলে না। অধুনা রচিত অনাধুনিক কবিতারও উদাহরণ প্রচুর। শাশ্বতভাবে আধুনিক দৃষ্টি দিয়ে রবীন্দ্রনাথের মনে হয়েছিল 1000 বছরের বেশি আগের চীনে কবি লিপো ছিলেন যথার্থ আধুনিক কবি। কবি ফ্রস্ট নিশ্চয়ই রবীন্দ্রনাথের কথার সমর্থন করতেন, কারণ তিনিও লিখেছেন, এ মডার্ন পোয়েট মাস্ট বি ওয়ান দ্যাট স্পিক্স টু মডার্ন পিপল নো ম্যাটার হোয়েন হি লিভড ইন দ্য ওয়ার্ল্ড। আধুনিককালে জন্মালেই আধুনিক হয় না, এ কথা ঠিক। রবীন্দ্রনাথ ফ্রস্টের সংজ্ঞাও অতিব্যক্তি দোষে দুষ্ট। লিপোকেও আধুনিক বললে আধুনিকতার সংজ্ঞাই হয়ে যায় শিথিল। তিনি আধুনিক যিনি আধুনিক কালের মানুষ, এবং যার রচনায় আধুনিক পরিস্থিতি তার জটিলতাময় সমগ্রতা নিয়ে পরিপূর্ণ মর্যাদায় প্রতিবিম্বিত হয়েছে। আধুনিক কালকে যিনি উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধিকে যিনি তাৎপর্যময়ভাবে প্রকাশ করতে পেরেছেন। আধুনিকতার উৎস নির্ণয় করতে গেলে একটা সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক সত্যকে স্বীকার করে নিতে হয়। ধনতন্ত্রের আবির্ভাবের সঙ্গে আধুনিকতার জন্ম কার্যকারণ সূত্রে আবদ্ধ। যান্ত্রিক উৎপাদনের ফলে ধনতন্ত্রের মধ্যে 19 শতাব্দীর মাঝামাঝি সময় থেকে দেখা যায় তীব্র এক গতিশীলতা।
এই সময় আবিষ্কৃত হয়েছে ডিজেল ও অন্তর্দাহ ইঞ্জিন। শক্তির উৎস থেকে আবিষ্কৃত হয়েছে বিদ্যুৎ ও পেট্রোল, মোটরগাড়ি, বিমান, টেলিফোন, কৃত্রিম তন্তু, বেতার, টেলিগ্রাফ, চলচ্চিত্র সবই এই সময় উদ্ভাবিত। যান্ত্রিক উৎপাদন ও কারিগরি বিদ্যার তীব্র গতিশীলতা, যেন কোনো সীমা নেই, উদ্দেশ্য নেই। এই গতিময় পরিবর্তনের সামনে কিছুই যেন পবিত্র নয়। আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য নিত্য নতুন আঙ্গিকগত পরীক্ষা। কখনো কখনো মনে হয় আঙ্গিকের পরিবর্তন ঘটানো হচ্ছে যেন পরিবর্তন ঘটানোর জন্যই। ধনতন্ত্রের ভিত্তিক টেকনোলজি, আর আধুনিক সাহিত্যেও টেকনোলজির যুগের সাহিত্য। বোধহয় তাই এত টেকনিক বা আঙ্গিক সচেতন সেই সাহিত্য। তীব্র ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেমন ধনতন্ত্রের, তেমনি আধুনিকতার একটি প্রধান লক্ষণ। ধনতান্ত্রিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ গড়ে তুলেছে এক প্রতিযোগিতামূলক সভ্যতা। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের আদর্শকে স্বীকার করে নেওয়ায় আধুনিক সাহিত্যে পাই ব্যক্তির অভিজ্ঞতার রূপায়ণ, তার অন্তর্লোকের উদ্ঘাটন। বিশ্বকে দেখা হয় ব্যক্তির চোখ দিয়ে। বেশিরভাগ আধুনিক কবিতা স্বীকারোক্তিমূলক। স্বাধীনতা ও মুক্তির আদর্শ একদিন উদ্বুদ্ধ করেছিল যেমন ধনতন্ত্রকে, তেমনি আধুনিকতাকে। আজ ধনতন্ত্রের মতো যদি বলি, অন্তত কখনো কখনো আধুনিকতাও চলেছে উন্মার্গগামী স্বেচ্ছাচারের পথে, তাহলে অন্যায় হবে না। শিল্প সাহিত্যে আধুনিকতা ধনতন্ত্রের মতোই ঐতিহ্যকে এবং অতীতের কর্তৃত্বকে করতে চেয়েছিল তীব্রভাবে অস্বীকার। তাই অন্তত আদিতে ধনতন্ত্রের অর্থনৈতিক তাড়না এবং আধুনিকতার মধ্যে উৎসগত সাদৃশ্য ছিল। কিন্তু অচিরেই ধনতান্ত্রিক বুর্জোয়া সভ্যতার সঙ্গে আধুনিকতার বিরোধ বেঁধেছে। জীবন সম্বন্ধে বুর্জোয়া মনোভাবের হিসেবিপনা, উৎপাদনের প্রয়োজনে শৃঙ্খলাবদ্ধতা, আমলাতান্ত্রিক সংগঠন, এইসব কোনো কিছুই আধুনিক শিল্পীর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। ব্যক্তির মুক্তি, আত্মিক উন্মোচন, ব্যক্তির উপলব্ধির চূড়ান্ত পরিধি পর্যন্ত তদন্ত করে দেখা যেখানে আধুনিকের লক্ষণ, সেখানে বুর্জোয়া সভ্যতা মানুষকে কারখানায়, অফিসে, বহুতলের বাসগৃহে নিতান্ত সংখ্যায় পর্যবেসিত করতে চায়। বুর্জোয়া সমাজকে আধুনিকের মনে হয় যেন এক রিপ্রেসিভ অ্যাংজাইটি স্ট্রাকচার। তাই এক উৎস থেকে জাত হয়েও শেষ পর্যন্ত ধনতন্ত্র আর আধুনিকতার সম্পর্ক দাঁড়িয়েছে যুযুধান বিরোধের। সে আলোচনা পরে হবে। আপাতত লক্ষ্য করি, যন্ত্রনির্ভর ধনতান্ত্রিক সভ্যতা গড়ে তুলেছে মহাকায় নগরগুলি, আর আধুনিকতার জন্ম নগরে। তার পটভূমিও মূলত নাগরিক। আধুনিক শিল্প সাহিত্যের প্রধান আন্দোলনগুলির ঘূর্ণিকেন্দ্র ব্যতিক্রমহীনভাবে নগর। লন্ডন, প্যারি, ভিয়েনা, বার্লিন, প্রাগ, নিউ ইয়র্ক শহর, শিকাগো, মস্কো, আমাদের কলকাতায়। শহরে রেস্তোরাঁ, কফিখানা, পত্রিকার দপ্তর, প্রকাশকের দোকান, পার্ক, আধুনিক নন্দনতত্ত্বের তর্কে মুখরিত হয়েছে। সেখানে আন্দোলন গড়ে উঠেছে, ইস্তেহার রচিত হয়েছে। নগরের ঘূর্ণিচক্র জনতা সংঘের সঙ্গে বোদলেয়ারের কবিতার নিবিড় সম্পর্ক ওয়াল্টার বেঞ্জামিন তার অত্যন্ত উজ্জ্বল প্রবন্ধ অন সাম মোটিভস ইন বোদলেয়ারে দেখিয়েছেন। ব্যক্তি মুখ শ্রীহীন নাগরিক মানুষের গড্ডল প্রবাহের নাগরিক নরক 19 শতকে শিল্পীদের কল্পনাকে যেন দুঃস্বপ্নে উত্তেজিত করেছিল। কিন্তু বোদলেয়ারই প্রথম যিনি আধুনিক নাগরিক পরিমণ্ডলে শিল্পিত সৌন্দর্য সন্ধানের পরামর্শ কবিদের দিয়েছিলেন। তার সৌন্দর্য, অবিকলতার সৌন্দর্য। বিবর্ণ চেয়ারে বসে বয়োবৃদ্ধ বারাঙ্গনারা, পাংশুমুখ, আঁকাভুরু, মর্মান্তিক বিলল চাহনি, উৎকট কামুক ভঙ্গি, শীর্ণ কানে যেই দেয় নাড়া, বেজে ওঠে ধাতু আর পাথরের ক্ষীণ প্রতিধ্বনি। বুদ্ধদেব বসুর তর্জমা। সুতরাং হ্যারি লেভিন যেমন বলেছেন, ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট মডার্নিজম, দ্যাট প্রোডাক্ট অফ সিটিজ, শুড বি সো ইম্পিলড টু ক্রিয়েট দ্য ইমেজ অফ সিটিজ। লফর্গের কবিতায়, ইলিয়টের কবিতায় আমরা আধুনিক নগরের ইতরতা অবক্ষয়ের বর্ণনা পেয়েছি, আর তার মধ্য দিয়ে নাগরিক মানুষের নির্বেদ, ক্লান্তি, ব্যর্থতাবোধ, আত্মবিশ্বাসকে মূর্ত হয়ে উঠতে দেখেছে। মায়াকোভস্কির মতো একজন আধুনিক বিদ্রোহী কবিও তাই প্রেরণা পান মস্কো বা পিটসবার্গের নাগরিক জীবন থেকে। সেই সব নগর দৃশ্যের উৎস থেকেই উঠে আসে তার কবিতার ইমেজগুলি। আধুনিক বাংলা কবিতাও বিশেষভাবে কলকাতা শহরের কবিতা।
প্রথম পর্বের জীবনানন্দের পটভূমি ছিল বরিশাল, তাহলে শেষ পর্বে জীবনানন্দের কবিতার পটভূমি কলকাতা। যাদের আস্তানা ঘরে তল্পিতল্পা নেই, হাসপাতালের বেড হয়তো তাদের তরে নয়, বটতলা, মুচিপাড়া, তালতলা, জোড়াসাঁকো, আরও ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাত ধরে অথবা ট্রামের লাইন মারিয়ে চলেছে, তাদের আকাশ কোন দিকে? সমরসেনের কবিতা রূপায়িত। বাগবাজারি রকে আড্ডার মৌতাত, বালিগঞ্জের লপেটা চাল, আর ডালহৌসির আর ক্লাইভ স্ট্রিটের হীরক প্রলাপ, ডকে জাহাজের বিদেশি ডাক। এই শহরের শ্যামবাজারের পাঁচমাথায় কবি দেখতে পান শহরের মুক্ত নাভিতট এবং অন্য প্রান্তে মধ্যদিনে এসপ্লানেডে দারুণ ধায় মানুষবিহীন ট্রাফিক। উধাও ধাও, দারুণ ধাও, কত শিশু রক্ত মাখো চাকায়। তখন সেই শিশুর মধ্যে শঙ্খ ঘোষ দেখেন দণ্ডায়মান যিশুকে। আগে অল্টার বেঞ্জামিনের বোদলেয়ার সংক্রান্ত যে উদ্দীপক প্রবন্ধটি উল্লেখ করেছি, তার মধ্যে দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড নামক অ্যাঙ্গেলসের ঐতিহাসিক প্রবন্ধের অংশবিশেষ উদ্ধৃত করা হয়েছে। সেই অংশটি এই প্রসঙ্গে পুনরায় উদ্ধারযোগ্য। এ সিটি লাইক লন্ডন, হোয়ার ওয়ান ক্যান roam about for hours without reaching the beginning of an end, without seeing the slightest indication that open country is nearby, is really something very special. Hundreds of people of all class and ranks of society jostle past one another, and yet they rush past one another as if they had nothing in common or were in no way associated with one another. The greater the number of people that are packed in a tiny space, the more repulsive and offensive becomes the brutal indifference, the unfeeling concentration of each person on his private affairs. যান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ফল হিসাবে গড়ে উঠেছে যেমন মহাকায় নগর, তেমনি বিশাল হয়ে উঠেছে সংগঠনগুলি। বিশাল বিশাল প্রতিষ্ঠানে, কারখানায় মানুষ কাজ করে, মহাকায় বহুতল বাড়ির কন্দরে কন্দরে মানুষ বাস করে, লক্ষ লোক স্টেডিয়ামে একত্রে প্রমোদের সময় কাটায়, মানুষের সমিতিগুলি প্রকাণ্ড। এইসব বিশালতা মানুষের মনে জাগায় নিরর্থকতা, তুচ্ছতার বোধ। বোদলেয়ারই প্রথম বুঝেছিলেন মাল্টিটিউড আর সলিটিউড, ভিড় আর নিঃসঙ্গতার সমার্থক। কেউ কেউ একা থাকে, বেশ একা, ভয়ঙ্কর একা। কেউ কেউ নয়, সব মানুষই একা, সব সংবেদনশীল মানুষই আজ একা। ফলত আমার কোনো নির্জনতা নেই, প্রেম নেই, মানুষের কাছে কোনো কাজ নেই, কর্মচারী নেই। মানুষের মধ্যে থেকে, পাথরেরও মধ্যে থেকে খুব এক একটি সন্ধ্যায় বড় কষ্ট পাই, বিচ্ছিন্নতা পাই। এই নিঃসঙ্গতা, একাকিত্ব বোধ থেকে এসে যায় হতাশার বোধ আর নির্বেদ, এবং হতাশা আর নির্বেদ দুই হাত ধরে ক্রমেই নিয়ে যায় এক আত্মিক আতঙ্কের দিকে, এক মর্মান্তিক শূন্যতার দিকে। কাফকা তার বন্ধু ম্যাক্স ব্রডকে বলেছিলেন, উই আর নিলহিস্টিক ফ্রিগমেন্ট, অল অফ আস। সমস্ত আধুনিক শিল্পের মর্মে মর্মে অনুভব করা যায় এক তীব্র যন্ত্রণাময় নেতিবোধ। আধুনিকতার পর্বে পর্বে প্রত্যেক পর্যায়ে পৌনপুনিক প্যাটার্ন অফ অ্যাংজাইটির অস্তিত্ব আমরা অনুভব করি। হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। জীবনানন্দের এই বোধ একাকিত্বের, হতাশার, নির্বেদের, শূন্যতার। তাই সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা, প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। চারিদিকের নরনারী শিশুর সঙ্গে এই শূন্যতা পীড়িত মানুষ স্বাভাবিক মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে না। ভিড়ের মধ্যেও একাকিত্বের যন্ত্রণা থেকে তার নিস্তার নেই। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। এই নির্বেদ ও হতাশা থেকেই এসে যায় এক মানসিক জরা। যেহেতু শূন্যতা বোধের, নিরর্থকতা বোধের জীবাণু ঘুণ পোকার মতো আত্মাকে আক্রমণ করে, তাই আধুনিক কবির চিত্তে বিস্ময়বোধের অসারতা যতই আইয়ুব সাহেবের অপছন্দ হোক, তাই আধুনিক কবির নিয়তি। রবীন্দ্রনাথেরও পছন্দ হয়নি, কিন্তু তিনিও তো তার হিবার্ট বক্তৃতামালায় দেখিয়েছেন
আধুনিকতার উল্লেখযোগ্য লক্ষণ, এ চাকেল অফ অ্যান এক্সল্টেন্ট ডিজেলুনমেন্ট। মরুভূমির মতো শূন্যতায় বা পর্বতচূড়ার মতো নিঃসঙ্গতায় বসবাস আধুনিক শিল্পীর অপ্রতিরোধ্য অভিশাপ। মানবিক অনুভূতি বর্জিত, যন্ত্রণাপীড়িত আধুনিক মানুষের মর্মান্তিক ছবি ধরা পড়েছে এলিয়েটের চরণে। শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, প্যারালাইজড ফোর্স, জেস্চার উইদাউট মোশন। এই আতঙ্কজনক নেতিবাদ ও শূন্যতা বোধ থেকে আত্মহত্যা বেশি দূরে নয়। তাই আমার মনে হয় জীবনানন্দের বোধ আর 8 বছর আগের একদিন কবিতা দুটি কার্যকারণ সম্বন্ধ সূত্রে গ্রন্থিত যুগ্ম কবিতা। প্রথমটিতে কারণ আছে, দ্বিতীয়টিতে পরিণাম। সেই অনামা বোধ, সেতু নেতিবাদ, নিরর্থকতা বোধ ও শূন্যতা বোধের এক মিশ্র অনুভূতি। সেই বোধের জন্য সে সহজ লোকের মতো সহজ হতে পারে না। সব কিছু তার কাছে শূন্য মনে হয় আমি এমন একাকী। সে বোধের জন্য সে কোনো দিন শান্তি পায় না, কোনো দিন ঘুমাবে না। মানুষের মুখ ও শিশুদের মুখ থেকে কোনো দিন আহ্লাদ পায় না। আমি তারে পারি না এড়াতে। সে বোধের হাত থেকে অব্যাহতির একমাত্র উপায় আত্মহত্যা। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। নেতির গহ্বরের মুখোমুখি হয়েছিলেন বলেই কি আধুনিক লেখকদের তালিকায় এত বেশি আত্মহননকারীর নাম? আর্নেস্ট টোলার, ভার্জিনিয়া উলফ, স্টেফান জুইক, মায়াকোভস্কি, এসেনিন, হার্টক্রেন, হেমিংওয়ে, সিলভিয়া প্ল্যাথ, জন বেরিম্যান, অ্যান সেক্সটন। আধুনিকদেরই একজন সিজারে পাভাস লিখেছেন, only way to escape from the abyss is to look at it, measure it, sound its depth and go down into it. সঞ্জয় ভট্টাচার্য আত্মহননের মুখ থেকে ফিরে আসেন। ডস্টয়ভস্কি, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে আত্মহত্যার প্রসঙ্গ আসে। শুধু ব্যক্তিগত নিরর্থকতা বোধ থেকে ব্যক্তির আত্মহনন নয়, সভ্যতার উন্মার্গগামিতা দেখেও। শত শত শুকুরের চিৎকার সেখানে, শত শত শুকুরির প্রসব বেদনার আড়ম্বর, এই সব ভয়াবহ আরতি। সুতরাং প্রার্থনা করেন জীবনানন্দ, কোনোদিন জাগব না আমি, কোনোদিন আর। স্বেচ্ছাবৃত মৃত্যুর নামান্তরে ঘুম, দাঙ্গা মন্বন্তর, যুদ্ধে জর্জরিত এই সব দিনরাত্রি, যখন নরক শ্মশান হলো সব, তখন মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো। অন্য কবির প্রার্থনায় যুগপসার শক্তি দাও মরে নির্গুণ নির্বাণ। সুধীন্দ্রনাথ। সাইবেরিয়ার নির্বাসনে মৃত্যু হয়েছিল রুশ কবি ম্যান্ডেল স্ট্যামের। তার স্ত্রীর লেখা কবির স্মৃতিকথায় বারে বারে ফিরে আসে এই সব বাক্য, ডেথ ওয়াজ দ্য অনলি পসিবল ডেলিভারেন্স, থ্যাংক গড দ্যাট পিপল আর মর্টাল। ফলে যে কবি আত্মহত্যার পথে স্বেচ্ছায় অন্ধকারে ডুবে যাননি, তিনিও পারিপার্শ্বিক সমাজকে প্রত্যাখ্যান করেছেন। তিনি সমাজচ্যুত, প্রবাসী, নিরাশ্রয়, অনিকেত। আধুনিক সভ্যতায় কবির ভূমিকা অনেকটাই যেন কালানৌচিত দোষে দুষ্ট। বিজ্ঞানীর সঙ্গে তুলনা করলে বোঝা যাবে বিজ্ঞানীর মতো কবির কোনো সমাজগ্রাহ্য ভূমিকা আজ আর নাই। কিন্তু সেই অভিমানেই শুধু কবি সমাজহারা প্রবাসী নন, বিরূপ বিশ্বে মানুষ নিহত একাকী। সুধীন্দ্রনাথ। জগৎ সংসারের আধুনিক পরিস্থিতির প্রতি এক তীব্র বিভূমিশা কবিকে স্বেচ্ছায় সমাজ থেকে সরে যেতে প্রণোদিত করেছে। বোদলেয়ারকে যে আদি আধুনিক বলা হয় তার আরও একটা কারণ এই যে তিনি প্রথম কবির শ্রেণীচ্যুত প্রতিষ্ঠা বহির্ভূত অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়েছিলেন। মানুষের অরণ্যের মাঝে আমি এক বিদেশি পথিক। বিষ্ণুদে। কবিরা কেউ স্বেচ্ছায় প্রবাসী, কেউ নির্বাসিত, কেউ বা স্বদেশে স্বসমাজে থেকেও অভ্যন্তরীণ প্রবাসী। তিনি সামাজিক নন, বোকা, মূর্খ। তাই কবির সহানুভূতি যায় সেই সব সমাজচ্যুত শ্রেণীচ্যুত মানুষের দিকে। হ্যারিসন রোডে জীবনানন্দ দেখতে পান পৃথিবীর গভীর অসুখ ও ভুলের প্রমাণ এক ভিখারিকে, যে বলে, একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠকোটা ঘুরে, একটি পয়সা আমি পেয়ে গেছি পাথুরিয়া ঘাটা, একটি পয়সা যদি পাওয়া যায় আরও, তাহলে ঢেকির চাল হবে কলে ছাটা। হাইড্রেন খুলে দিয়ে যে কুষ্ঠরোগী জল চেটে খায়,
বা ধূসর বাতাস দিয়ে যে তিনজন আধো আইবুড়ো ভিখিরি মুখ আচমন করে, তাদের কথা লেখেন তিনি। বুদ্ধদেব বসু দেখেন আরও একজন এইরকম অনিকেত ফুটপাত বিহারী মানুষকে, মাথায় গাধার টুপি, আটো গেঞ্জি, ধূসর লুঙ্গিতে, সকালের গোল পার্কে শুরু করে দৈনিক রুটিন, ফুটপাতে চোখ রেখে নুয়ে পড়া মেয়েলি ভঙ্গিতে, চিন্তাশীল মনোযোগে পথে পথে ঘাটে ডাস্টবিন। একই কারণে পশ্চিমী আধুনিক কবিতায় হবো বা হিপদের কথা। কবিরাও সমাজচ্যুত বিটবংশীয়। চ্যাপলিনের ফিল্মে বেঢপ পোশাক পরা, নানা কলা কৌশল করে বেঁচে থাকা যে নায়ককে বা অ্যান্টি হিরোকে দেখি, সেও সমাজ প্রত্যাখ্যাত এবং স্বেচ্ছায় সমাজ প্রত্যাখ্যানকারী। বিরূপ বিমুখ বিশ্বের আধুনিক সভ্যতার শিকার এইসব প্রবাসী মানুষই আজ আধুনিক কবিতার মনোযোগের বিষয়। গম্ভীর সুস্থির ধুতি পাঞ্জাবির ইস্ত্রি করা ভদ্রতায় বুদ্ধদেব বসু বন্দি কবি বেদের জীবনকে ঈর্ষা করেন। লোরকা তাকিয়ে দেখেন হারলেমের নিগ্রোদের। তিনি দেখেন দিনকানা এক হেজিপেজি ৭২-এর রিফিউজি বুড়ি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ দেখেন হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী শঙ্খ ঘোষ। শীতে রাতে নিরাশ্রয় বুড়িদের ইমেজ কবিতায় স্থায়ী হয়ে যায়। রাত্রি কুণ্ডলীয় কুয়াশার কাপে বুড়িদের চটলানরে অতীতের ভাপে শঙ্খ ঘোষ। ব্যক্তি জীবনেও কবিরা হয়েছিলেন প্রবাসী, র্যাবো নিষিদ্ধ ক্রিমিনাল, কৃতদাস ব্যবসায়ী ও বন্দুকের চোরাই চালানকারীদের দলে ভিড়ে গিয়েছিলেন। একজন আধুনিক কবি আধুনিকের লেখকের যৌথ নাম দিয়েছেন জিন সান্সতারে, অর্থাৎ জন ল্যান্ডলেস। গৃহহীন, দেশহীন, সমাজহীন, এই হলো আধুনিকের নিয়তি। হেনরি জেমস, জয়েস, পাউন্ড, এলিয়েট, অডেন স্বেচ্ছায় দেশত্যাগী। পাউন্ডের ক্ষেত্রে নিজের দেশকে প্রত্যাখ্যান এমন এক স্তরে পৌঁছেছিল যে আইনের ভাষায় তা হয়ে উঠে দাঁড়িয়েছিল দেশদ্রোহিতা, আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হয়ে দাঁড়িয়েছিল উন্মাদনা। হাইনে যখন পেরিতে মৃত্যুবরণ করেছিলেন, তখন স্বপ্ন দেখেছিল স্বদেশের। অনিচ্ছায় নির্বাসিত হয়েছে লোরকা, নবকভ। নবকভ শুধু দেশ থেকে প্রবাসী নন, তিনি তার ম্যাচলেস রাশিয়ান টাং থেকেও নির্বাসিত। যার প্রথম বই প্রকাশিত হলে ভবিষ্যৎ দ্রষ্টার মতো এক সমালোচক মন্তব্য করেছিলেন, তিনি হবেন সমাজ পরিত্যক্ত অনাথ এবং বিধবাদের কবি। সে আন্না মাটোভার জীবন কেটেছে স্বদেশে প্রবাসীর মতো। নিজের নিয়তি নিজেই তিনি বর্ণনা করেছেন রিকুইয়াম কবিতায়। দিস ওমেন ইজ সিক টু হার মেরো বোন, দিস ওমেন ইজ আটারলি অ্যালোন, উইথ হাজব্যান্ড ডেড, উইথ সন অ্যাওয়ে, ইন জেল, প্রে ফর মি প্রে। সমস্ত সত্তায় কবি হয়েও পরিবেশের হিংস্র বিমুখতায় স্বদেশে প্রবাসীর মতো দীর্ঘদিন কাটাতে হয়েছে পাস্তেরনাককে। ভাষার এক অলৌকিক জাল বুনে আধুনিক অস্তিত্বকে ধরার চেষ্টা করেছিল জয়েস। ডাবলিন ছেড়ে যাকে ঘুরে ঘুরে বেরোতে হয়েছে ত্রিয়স্তে, জুরিখে, পেরিতে, আর সেই প্রবাসে বসেই নিজের শহর ডাবলিনের এক অনুপুঙ্খময় ছবি তিনি ফুটিয়ে তুলেছেন উপন্যাসে। আর একজন কবি, গ্রিক কবি কাভাফি, জীবনের অধিকাংশ সময় কাটালেন আলেকজান্দ্রিয়ায়, সেই বহুভাষী আধাপ্রাচ্য শহরে, যে শহরের ইসলামী ও মিশরি ঐতিহ্যের সঙ্গে তার কোনো মর্মের যোগ ছিল না, যার কবিতায় স্বরে নির্বাসনের সুর সবচেয়ে জোরালো ও অকৃত্রিমভাবে আত্মপ্রকাশ করেছে। তিনি সাজা পার্সে, যার সারা জীবন কেটেছে নানা দেশে ঘুরে বেড়ানোয়, নিরাশ্রয় অনিকেত পরিস্থিতিতে। তার কাব্যে, বিশেষ করে এনাবেসে, আছে এ পিওর ডিস্টিলেশন অফ রুটলেসনেস। আধুনিক মানুষ নিজেকে পরিবেশের মধ্যে নিঃসম্পর্কিত ও প্রবাসী বলে অনুভব করে বলে আধুনিক শিল্প সাহিত্যে আমরা পাই সমালোচনা বুদ্ধি। নলিনীকান্ত গুপ্ত অনেক আগেই আধুনিক সাহিত্যের মধ্যে দেখেছিলেন বিচারবিলাস, একটা সর্বগ্রাসী, সূক্ষ্ম ও তীব্র বিশ্লেষণী তর্কবুদ্ধি। বিলাস কথাটার অবশ্য প্রতিবাদ করতে হবে, কিন্তু মানতেই হয় আধুনিক শিল্প সাহিত্যে মজ্জায় মজ্জায় নিহিত আছে সমালোচনা, তর্ক, মানুষের নিয়তি সম্বন্ধে, যুগ ও সমাজ সম্বন্ধে তার আপত্তি ও প্রত্যাখ্যান। অক্টাভিও পাজো লিখেছেন, অ্যান্ড দ্য ভেরি এসেন্স অফ মডার্নিটি ইজ দ্য ক্রিটিসিজম অফ ইটার্নিটি। মডার্ন টাইম ইজ ক্রিটিক্যাল টাইম। অতীতে
সমালোচনাও ছিল, তর্কও ছিল, বিশ্লেষণও ছিল। তখন সমালোচনার লক্ষ্য ছিল সত্য, আর আধুনিককালে সমালোচনাই সত্য। ডক্টর ফ্রস্টাস উপন্যাস রচনাকালে টমাস মান যে কথা বলেছিলেন, আর্ট ইজ বিকামিং ক্রিটিসিজম, আর্ট ইজ বিকামিং ক্রিটিসিজম, ইদানিং সেই সূত্রকে সত্য বলে অনেকেই মেনে নিয়েছেন। বলেছেন, সাহিত্য আধুনিককালে প্রবেশ করেছে সৃজনের যুগ থেকে সমালোচনার যুগে। এলিয়েটের প্রথম পর্বে কবিতার সৃজন কর্ম হয়ে উঠেছে সমালোচনা কর্মের সমার্থক। কখনো অতীত মহিমা ও ইদানীন্তন তুচ্ছতাকে পাশাপাশি সাজিয়ে রেখে সেই সমালোচনা সমাধা হয়, যেমন নিম্নবিত্ত পরিবারের মেয়েলির কথা ও অফেলিয়ায় সংলাপ। কখনো পুরনো কবির কবিতায় প্যারোডির মধ্যে দিয়ে ভস্য অপমান সজ্জা ছেড়ে পুষ্পধনু, দিকে দিকে বেড়াও ঘুরে ডন জুয়ানের দেশে। বিষ্ণুদে তীব্র আত্মঘাতী ব্যঙ্গের মধ্য দিয়ে সেই সমালোচনা প্রকাশ পায়, যেমন পাউন্ডের হিউজ সেলুইন মোবার্লি কবিতায়, অল থিংস আর ফ্লোয়িং সেজ হ্যারাক্লিটিয়াস সেজ, বাট এ ট্রোডে চিপনেস শ্যাল আউটলাস্ট আউটডেজ। পরিবেশের বিরুদ্ধে সমালোচনা পর্যবসিত হয় ব্যঙ্গাত্মক আত্মসমালোচনা। আত্মসমালোচনা উত্তীর্ণ হয় আত্মঘৃণায়। হে ধর্ম, হে ধর্মাধিপতি, তুমি যদি একবার এসে বলে দিয়ে যাও শুধু কত ধানে কত চাল হয়, তাহলে হয়তো আরও কিছু দিন টিকে যেতে পারি। ভারিক্ষী গম্ভীর চালে হতে পারি বয়স্ক বাদর। শঙ্খ ঘোষ। অ্যাকুরিয়ামের মাছের মধ্যেও দেখা যায় মানুষের ইতর স্বভাব। মাছগুলি কাঁচা ঘরে ওকে চুম্বন দিতে গিয়ে বিষাক্ত দংশন করে। মৎস্যকুল মাৎসন্যায় গুছিয়ে নিয়েছে নিজ নিজ মোটা মাইনে স্ত্রীর জন্য নগ্ন শাড়ি, শালীর জন্য দ্ব্যর্থক বুকের জামা। আলোকরঞ্জন লিখেছেন ভাস্কর চক্রবর্তী, আমাদের স্বর্গ নেই, সেরিডন আছে। রোমান্টিক আমল থেকেই সমাজ ও ব্যক্তির মধ্যে ঘটে গিয়েছিল যে বিচ্ছিন্নতা, আত্মসচেতনতার আতিশয্যে এবং সমাজ ব্যবস্থার উন্মার্গগামিতায় সেই বিচ্ছিন্নতা আজ হয়ে দাঁড়িয়েছে অহেতু সম্ভব। সমাজ হয়ে দাঁড়িয়েছে তীব্র সমালোচনা ও আক্রমণের বিষয়। এই কথাটাই শেষ পর্যন্ত দাঁড়ায় যে আধুনিক সাহিত্য আধুনিক সভ্যতাকে, সমাজ সংগঠনকে, সমাজ গৃহীত আদর্শ ও নীতিবোধকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তার বিরোধিতা করে। রবীন্দ্রনাথ বুঝেছিলেন সব কিছু সম্বন্ধে বিদ্রূপ পরায়ণ বিশ্বাসহীনতার কঠিন জমিতে আধুনিকতার জন্ম। অথচ একদা ম্যাথু আর্নল্ড মনে হয়েছিল আধুনিকতার লক্ষণ সমতা, সহনশীলতা, আস্থাশীলতা, চিত্তের মুক্তলীলা, যুক্তিভিত্তিক বিচার প্রবণতা এবং অস্তিত্বের সত্যানুসন্ধানের আগ্রহ, এইসব। কিন্তু আজ স্টির্লিং সাহেব মনে হয়েছে আধুনিক সাহিত্যের আধুনিক লক্ষণ বিটার লাইন অফ হস্টালিটি টু সিভিলাইজেশন। সংস্কৃতি বিষয়েই সাহিত্য সংস্কৃতির মোহমুক্তি। আর আরও লক্ষণ সোশ্যালাইজেশন অফ দ্য অ্যান্টি সোশ্যাল অর দ্য একালচারেশন অফ দ্য অ্যান্টিকালচার অর দ্য লেজিটিমাইজেশন অফ দ্য সাবভার্সিভ। ধনতান্ত্রিক যন্ত্র উৎপাদনের তীব্র গতিশীলতা থেকে আধুনিকতার আবির্ভাব। কিন্তু অচিরেই ধনতান্ত্রিক বুর্জোয়া সভ্যতার সঙ্গে আধুনিকতার সম্পর্ক দাঁড়িয়েছে শত্রুতার। এই সম্পর্কে ড্যানিয়েল বেল সম্প্রতি যে বিস্তৃত সমালোচনা করেছেন, তার পরিণামে তিনি এই সিদ্ধান্তেই পৌঁছেছেন, আই সি মডার্নিজম এজ অ্যান এজেন্সি অফ দ্য ডিসলিউশন অফ দ্য বুর্জোয়া ওয়ার্ল্ড ভিউ। এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল রোমান্টিক আমলেই। হিসেবিপনা আর প্রণালীবদ্ধ সংযমের বুর্জোয়া মনোভাবের সঙ্গে রোমান্টিক উন্মাদনা আর ইন্দ্রিয়ময়তার বিরোধ অবশ্যম্ভাবী ছিল। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সাংগঠনিক প্রয়োজনে যতই বর্ধিতায়তন হলো আমলাতন্ত্র এবং ন্যূনতম হলো ব্যক্তির ভূমিকা, ততই রোমান্টিক আত্মানুসন্ধান ও আত্মবিকাশের পক্ষে তা বাধা হয়ে উঠল। আধুনিকতায় সেই বিরোধী আরও ভয়ঙ্কর তীব্র চেহারা নিয়েছে। আধুনিকতা কোনো সীমাকে স্বীকার করেই তুষ্ট নয়, সে চায় সমস্ত সীমাকে অতিক্রম করতে। সুতরাং বুর্জোয়া হিসেবিপনা, বন্ধন ও তার বাধা তার পক্ষে অসহ। আধুনিক পরীক্ষামূলক কবিতায় আমরা যে হিংস্রতা, এমনকি হিস্ট্রিতে অনুভব করি, সেও উৎপীড়ক অমানবিক আধুনিক সভ্যতায় যান্ত্রিক শৃঙ্খলার বিরুদ্ধে প্রতিক্রিয়া সঞ্জাত। আধুনিক কবি তার নিজের যন্ত্রণাময় পরিবেশ সম্বন্ধে গভীরভাবে সচেতন, কিন্তু সে তার সমাজ পরিবেশের মূল্যবোধকে একেবারেই মেনে নেয়নি।
সমাজ সভ্যতার পরিচ্ছন্ন মিথ্যাচারের চেয়ে বরং তার কাছে নারকীয় সত্যই অভিপ্রেত। সেই নরকেই নেমে যাওয়া তার কাছে কাঙ্ক্ষিত মনে হয়। বমন বিধুর আমার অনাত্ম দেহ পড়ে আছে মৃন্ময় নরকে, মৌন নিরালোকে ভুঞ্জে তারে খুশিমতো গৃধ্ণ নিশাচর। সুধীন্দ্রনাথ। জীবনানন্দের মনে হয় পৃথিবীর সমস্ত রূপ অমেয় তিমির মৃতদেহের দুর্গন্ধের মতো। আধুনিক সভ্যতায় মর্মান্তিকতার দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, এ আগুন, এত রক্ত মধ্যযুগ দেখেছ কখনো? সভ্যতার অমানসিকতা দেখে মানুষের বৃহত্তম সৃষ্টি ভাষা ও বিজ্ঞান বিষয়ে কবি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যান। মানুষের ভাষা তবু অনুভূতি দেশ থেকে আলো না পেলে নিছক ক্রিয়া বিশেষণ এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল, জ্ঞানের নিকট থেকে ঢের দূরে থাকে। অনেক বিদ্যার দান উত্তরাধিকারে পেয়ে তবু আমাদের এই শতকের বিজ্ঞান্ত সংকলিত জিনিসের ভিড় শুধু বেড়ে যায় শুধু, তবু কোথাও তার প্রাণ নেই বলে অর্থময়। জ্ঞান নেই আজ এই পৃথিবীতে, জ্ঞানের বিহনে প্রেম নেই। জীবনানন্দ। আধুনিক সভ্যতার বিরুদ্ধে আধুনিক শিল্প সাহিত্যের তীব্র প্রত্যাখ্যান দুই রকম রূপ নিতে পারে। এক, নিতে পারে প্রতিক্রিয়াশীলতার চেহারা, যেমন নিয়েছে অধিকাংশ ইঙ্গো মার্কিন কবির ক্ষেত্রে, অথবা নিতে পারে বিপ্লবী ভূমিকা, যেমন নিয়েছে অনেক ইউরোপীয় বা দক্ষিণ আমেরিকার কবির ক্ষেত্রে। কিন্তু এই দুই পক্ষেই ধনতন্ত্র বিরোধী। দুই ধরনের কবির কবিতাতেই প্রকাশ পেয়েছে বুর্জোয়া ব্যবস্থার বিরুদ্ধে গভীর অনীহা। প্রথাসিদ্ধ সমাজ স্বীকৃত যাকে বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক বা সরকারি সংস্কৃতি, প্রতিক্রিয়াশীল ও বিপ্লবীপন্থী কবি দুইজনই তার বিরুদ্ধে তুলে ধরেছেন প্রতিবাদের চ্যালেঞ্জ। আধুনিকতা আধুনিক সমাজ সভ্যতার বিরুদ্ধে এক শিল্পিত প্রতিবাদকে মূর্ত করতে চায়। এই ঘটনার মধ্যে নিহিত আছে এক গভীর বিপত্তি। প্রাতিষ্ঠানিক সমর্থন পেয়ে সরকারি প্রসাদে পুষ্ট হয়ে প্রচার মাধ্যমের দৌলতে যে মাস কালচারের দৌরাত্ম্য আর সর্বত্র, তার বিরুদ্ধে প্রতিবাদী আধুনিকতা হয়ে যায় সংখ্যালঘিষ্ঠের সংস্কৃতি। আধুনিক কবি নিজেকে তখন শনাক্ত করেন দীক্ষিত মুষ্টিময়ের একজন বলে। তার মনে হয় তিনি যেন সমাজের মাথার ইলেক, এমনকি যেন এক নতুন অভিজাত গোষ্ঠীর একজন। এই মনোভাবের মারাত্মক পরিণাম দেখি আমরা ইঙ্গো মার্কিন আধুনিক অগ্রদূত কবিদের রাজনৈতিক পরিণামে। ইয়েটস, এলিয়েট, লরেন্সের প্রতিক্রিয়াশীলতায়। পাউন্ডের মতো ইউরোপিয়ান স্টেফান গের্গ, পিরান্দেল্লো ছিলেন ফেসিবাদের সমর্থক। ইয়েটসের রচনায় পাই আভিজাত্যের মোহ এবং গণতন্ত্র মানে রুচিহীন গড্ডল প্রবাহ। এই রকম বিকার মনোভাবী কন্যার জন্য তিনি প্রার্থনা করেন, অ্যান্ড মে হার ব্রাইডগ্রুম ব্রিং হার টু এ হাউস হোয়ার অল অ্যাকাস্টমেড সেরিমনিজ ফর অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড ওয়ার্স পেডেলড ইন দ্য থ্রোফেয়ার্স। জনতার জঘন্য মিতালিতে সুধীন্দ্রনাথও বিরূপতা বোধ করেছেন। সিনেমার দর্শক মণ্ডলীর দিকে তাকিয়ে বোধ করেছেন বিতৃষ্ণা। দৈনন্দিন ব্যর্থতার শেষে নপুংসুক গড্ডালিকা আসিয়াছে রসালো আবেশে, সচিত্র স্বপ্নের রাজ্যে ক্ষীণ দেহে সর্বভুক মনে। পরবর্তী অন্য কবির মনে হয় মানুষের সঙ্গে আর মেলামেশা সঙ্গত নয়, মনে হয় এর চেয়ে কুকুরের শ্লেষ্মা মধুর। শক্তি চট্টোপাধ্যায়। অনেকের মনে হয়েছে আধুনিক সাহিত্যে পোস্ট রেনেসাস বা রেনেসাসের উত্তর সাহিত্য। রেনেসাসের মৌল নীতিগুলি এখানে অস্বীকৃত, যেমন যুক্তিবাদী অস্বীকৃত। যুক্তিবাদকে মনে করা হয় নিষ্প্রাণ, নিরক্ত। মনে করা হয় দানবীয় শক্তির গোপন প্রেরণাতেই সৃজনশীলতা সম্ভব। অযৌক্তিক আদিম নীতি আদর্শহীন প্রবণতা আধুনিক সাহিত্য রূপ নিয়েছে, প্রাধান্য পেয়েছে। ব্যক্তির উপর জোর দিতে গিয়ে অভিজ্ঞতার গোপনতম দিগন্ত উদ্ঘাটনের লক্ষ্য অর্জন করতে গিয়ে মানুষের গোপনতম অসামাজিক বৃত্তিগুলিকে গুরুত্বের স্থান দেওয়া হয়েছে। শিল্পে, সাহিত্যে, কবিতায় নৃশংসা, হিংস্রতা, পাশবতা, জিঘাংসা, বিদ্বেষ, বিবমিশা সব কিছু। আধুনিক সাহিত্যকে ট্রিলিং সাহেব বলেছেন শকিংলি পার্সোনাল, কারণ ভদ্র সমাজে অনুশ্চার্য নিষিদ্ধ সব কিছুই সে অবিকারভাবে বলে বসে। অস্বীকৃত হয়েছে সর্বগ্রাসী নীতিবাদের প্রকোপে সামাজিক দায় দায়িত্ববোধ। টমাস মান একদা বলেছিলেন,
তার সমস্ত সাহিত্য চর্চার পেছনে আছে মধ্যবিত্ত মানসিকতা থেকে মুক্তির চেষ্টা। আগেই দেখিয়েছি সমস্ত আধুনিক সাহিত্যের অভিপ্রায় তাই বুর্জোয়া মানসিকতাকে প্রত্যাখ্যান ও অস্বীকার। কিন্তু বুর্জোয়া সমাজকে অস্বীকার করতে গিয়ে এক এক সময় মনে হয় আধুনিকতা যেন সমাজ মাত্রকে অস্বীকার করে বসে আছে। আর রেনেসাঁসের সাহিত্যের বৈশিষ্ট্য যদি হয় মানবতা বোধ, তাহলে আধুনিকতার বৈশিষ্ট্য যেন অমানবিকতা বোধ। টেরেন্স একদা যে বলেছিলেন নাথিং হিউম্যান ইজ এলিয়েন টু মি, তাকেই উল্টো করে আধুনিক যেন বলে নাথিং ইনহিউম্যান ইজ এলিয়েন টু মি। আধুনিক সাহিত্যের একটা লক্ষণ ডিহিউম্যানাইজেশন। ভালেরির মতো একজন কবি অসংকোচে ঘোষণা করতে পারেন, আই মাস্ট ডিক্লেয়ার মাইসেলফ এসেনশিয়ালি ইনহিউম্যান। যুদ্ধে রাষ্ট্রবিপ্লব, রক্তপাতে মনুষ্য ধর্মের পুনঃ পুনঃ পরাজয় দেখে সুধীন্দ্রনাথও বলেন, যেমন তিনি বিবর্তনবাদী শুভ পরিণামে অবিশ্বাসী, তেমনি মনুষ্য ধর্মের স্তবে নিরুত্তর। যেমন মনুষ্য ধর্মে তেমনি সমগ্রভাবে আধুনিক সভ্যতার সম্বন্ধেই আধুনিক কবির আস্থার অভাব, আর সেই জন্যই তার মধ্যে বোধহয় স্থিতিবোধের অভাব। রবীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্র শিষ্য অমিয় চক্রবর্তীর মিল অনেক, কিন্তু গভীর রাবীন্দ্রিক স্থিতিবোধ এমনকি অমিয় চক্রবর্তীতেও নেই। শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ নিজেও বিচলিত হয়েছিলেন। কোনো আধুনিক কবিতাতেই বোধহয় সেই স্থিতিবোধ থাকা সম্ভব নয়। আধুনিক কবিতায় গুরুত্ব পেয়েছে উৎকণ্ঠা, অনাস্থা, অবিশ্বাস, অ্যাবসার্ডিটির উপলব্ধি। যেন আমরা এসে পৌঁছে গেছি এক অসংবরণীয় প্রলয়পয়োধির সামনে। আধুনিক কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নর্ট্রপ ফায়ের ভাষায় অ্যাপোক্লিপটিক ফরবন্ডিংস। সব কিছু ভেঙে গেছে, লন্ডন ব্রিজ, গ্রাম নগর, দর দালান, মূল্যবোধ, সব কিছু এক চূড়ান্ত সংকট ও মহাবিপর্যয়ের সম্মুখীন। আধুনিক কবিতায় সাকার হয়েছে এই সংকটের চেহারা। ইয়েটস লিখেছেন তাই, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। তারই প্রতিধ্বনি বিষ্ণুদেতে, সকলেই বিচ্ছিন্ন, কেন্দ্রবিন্দুচ্যুত, শুধুমাত্র বিশৃঙ্খল, সারা বিশ্বে রাস ভেঙ্গে মাতে। অডেন লিখেছেন, দিস ইজ দ্য ড্রাগন ডে, দ্য ডেভোরার। ডাইলান টমাস ওয়াজ দেয়ার এ টাইম নামে 9 চরণের একটি কবিতা আছে। তার মধ্যে আমরা পাই আধুনিক সাহিত্যের একটি বৈশিষ্ট্য, ইমাজিনেশন অফ ডিজাস্টার। আর শেষ 4 চরণ, হোয়াটস নেভার নোন ইজ সেফেস্ট ইন দিস লাইফ, আন্ডার দ্য স্কাই সাইন্স দে হু হ্যাভ নো আর্মস হ্যাভ ক্লিনেস্ট হ্যান্ড, অ্যান্ড as the heartless ghost, alone unhurt, so the blind man sees best। তারই মহত্তর অনুবাদ যেন জীবনানন্দের 8 পংক্তিতে ঘনপিনোদ্ধ অদ্ভুত আধার এক কবিতায়, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে তারা দেখে। এরই আয়োজন অর্ধশতক ধরে, দুটো যুদ্ধ, একাধিক বিপ্লবে, কোটি কোটি সব পচে ও গভীর গড়ে, মেদিনী মুখর এক নায়কের স্তবে। সুধীন্দ্রনাথ। তাই সুধীন্দ্রনাথ অনুভব করে মানব ইতিহাসে এক মলমাস চলছে। কক্ষচ্যুত পৃথিবী যেন ঘুমের ঘরে উন্মার্গ, প্রলয় আসন্ন। তাই বারে বারে এসে যায় মৌসল পর্বের যদুবংশের ধ্বংসের স্মৃতি। সব শেষ হয়ে যাবে, সমস্ত যাদব বংশ, যে কোনো সবুজ ঘাস হাতে নিলে হয় উঠে মুসল মুদগর ধ্বংস বীজ। শঙ্খ ঘোষ। প্রবল বন্যার জনস্রোতের নিশ্চিত অস্থির জলরাশির আঘাতে যখন মুহূর্তের তুরি লেগে উড়ে যায় সমূহ সংসার, তখন সেই প্রকৃতি বিপর্যয়ের মধ্যেও এই কবি দেখেন অগণ্য বিপণিময় সভ্যতার সমূহ সর্বনাশ। ঘরের দেওয়ালে ফঙ্গ মেনে প্রলয় নাচে বাইরে। সুনীল গঙ্গোপাধ্যায়। সামনে এই সমূহ সর্বনাশ, সব কিছুর ভিত্তি অস্থির, সুতরাং পুরনো অর্থে বাস্তবেও আধুনিকের আস্থা নড়ে গেছে। তাই আধুনিক কবিতা 19 শতকী বাস্তবতার কবিতা নয়, খুব ব্যাপক অর্থে অতি বাস্তবতার কবিতা। জগতের আপতিক বাস্তব চেহারা ভেঙে দিয়ে আধুনিক খুঁজে নিতে চায় নিহত বাস্তবকে। তার মনে হয় তথাকথিত বাস্তব যেন হয়ে উঠেছে সত্যকে নির্ণয়ের পক্ষে বাধা। বাস্তবের সেই প্রথানুগত চেহারাকে না ভাঙলে সত্যকে অর্জন করে আনা যাবে না। তাই আধুনিক শিল্পী সাহিত্যিক বহিরঙ্গ বাস্তবতাকে অস্বীকার করে তিনি পেতে চান
যাকে ঔপন্যাসিক মুজিল বলেছেন ঘোস্টলি অ্যাসপেক্ট অফ রিয়েলিটি, তাকে। আধুনিক দুঃস্বপ্নময় অস্থির ভঙ্গুর নিরর্থক জগৎকে ধরতে গেলে ধরতে হবে সেই ভৌতিক অতি বাস্তবতার মধ্য দিয়েই। আধুনিকদের নন্দন তত্ত্ব তাই নন রিপ্রেজেন্টেশনালিজম এর নন্দন তত্ত্ব। জীবনানন্দের কবিতা পাই নিয়লি স্তব্ধতার, অর্থাৎ উটের গ্রীবার মতো স্তব্ধতা। সেখানে ছোট ছোট বলের মতো অন্ধকার বেড়াল পৃথিবীময় ছড়ানো। নেরুদার কবিতায় বিষ, ছাতা আর নাভিকুণ্ডলীর পাশাপাশি জায়গা পেয়ে যায়। লোরকার পোয়েটা অ্যান্ড নুয়েভা ওয়ার্ক কবিতায় আঙ্গুলের মধ্যে সন্ন্যাসিনীরা মালা জপ করে। লজিকের কার্যকারণের শিকল ছেড়ে যায়, বস্তুর চেহারা বিমূর্ত হয়ে যায়, অবচেতন উৎস থেকে উঠে আসে কবিতার স্বপ্নাচ্ছন্ন উপাদান, সৃষ্টি হয়ে পড়েছে অনাসৃষ্টি। তাই মডার্ন রিয়েলিটি ইজ এ রিয়েলিটি অফ ডিক্রিয়েশন বলেছেন ওয়ালাস স্টিভেনসন। বিশ্ব সংসারের বাস্তবিকতায় স্থিতিশীলতায় আস্থা নেই, সব কিছু যেন এক প্রলয়ঙ্কর ভাঙ্গনের পথে চলছে। তাই আধুনিকের রচনায় আমরা পাই এ রেজ এগেইনস্ট অর্ডার। শুরু হয়েছিল বুর্জুয়া শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ দিয়ে, শেষ পর্যন্ত আধুনিক সমস্ত শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহী। তাই আধুনিক কবিতার ভাষাবন্ধেও ঘটে গেছে বিপর্যয়। জর্জ স্টিনার চমৎকারভাবে বলেছেন, এন এক্সপ্লিসিট গ্রামার ইজ এন অ্যাকসেপ্টেন্স অফ অর্ডার। জগৎ শৃঙ্খলায় নৈরাজ্যে পর্যবেসিত, তাই আধুনিক কবিতায় ঘটেছে বৈয়াকরণিক বিপর্যয়। আধুনিক সাহিত্য হয়ে দাঁড়িয়েছে প্রবলেমেটিক্স অফ ল্যাঙ্গুয়েজ। বাক্য গঠনের মধ্যে সময়ের যে রৈখিক অগ্রগতি রূপ নিয়ে থাকে, সময়ের সেই রৈখিক অগ্রগতি অস্বীকৃত বলে বাকবন্ধ এলোমেলো, সব অনুভূতি তাৎক্ষণিক যুগপৎ। ভাষাতেও তাই সময়ের পারম্পর্য ভেঙে পড়তে চায়, তার মধ্যে আর প্রত্যাশিত পরম্পরা নেই। অনেক স্তর উজ্জ্ব, ক্রমবিলুপ্ত, তার অগ্রগতি সাবলীল নয়, প্রতিপদে ঝাঁকুনির ধাক্কা চমক দেয় আমাদের। আধুনিক কবিতার বিষয়ের মধ্যে যেন মরিয়া ভাব লক্ষ্য করি একটা, তার ভাষা এবং আঙ্গিকের মধ্যেও তেমন একটি মরিয়া ভাব, যেন আমরা সহ্য শক্তির সীমায় পৌঁছে গেছি। আধুনিক কবিতার গঠন অনেক সময়ই লজিক্যাল। সময়ের পরম্পরা যেন মানে না, তেমনি মানে না ন্যায়ের পারম্পর্য। শুধু অস্তিত্বের বিপর্যয়ের জন্যই যে ভাষাগত এবং গঠনগত বিপর্যয় ঘটেছে তা নয়। বৈজ্ঞানিক কারিগরি প্রগতির ফলে আধুনিক কালে ঐতিহাসিক সময়ের ঘটেছে অদ্ভুতপূর্ণ চলিষ্ণু দ্রুততা। সেই কালগত দ্রুততাও যেন প্রতিফলিত হয়েছে পদক্ষেপে, বাদ দিয়ে যাওয়া টেলিগ্রাফিক বাকবন্ধে, সিনেমাটোগ্রাফিক কাটিং ধরনের গঠন পদ্ধতিতে। এত কথা, পাথর ছুলাম কাটকে, জল দেখছি চিলকে, ব্যথা বরণী, বৌমির স্বাক্ষর মতো মাটির ধরণী, আবরণ নিশীথে, সব হারানোকে ধরি আজ পৃথিবীতে। হে জল, হে অরণ্য, হে প্রাণ, হে জীবন। অমিয় চক্রবর্তী। আধুনিক কবিতার ভাষা এবং গঠনের উপরে আধুনিক সময় চেতনার এই প্রভাব চমৎকারভাবে দেখিয়েছেন নলিনীকান্ত গুপ্ত অনেক দিন আগে আধুনিকতার স্বরূপ প্রবন্ধে। তিনি লিখেছিলেন, আধুনিক যে গতি চায় তার টানা গতি নয়, তা হইতেছে দ্রুতগতি। একটি ধারার ছেদহীন বিরামহীন ক্রমপ্রসারণ নয়, আমাদের গতি যেন পৃথক পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য উল্লম্ফনের সারি। সাহিত্যের বাকবিন্যাসের রীতিতেও এই প্রভাব ফুটিয়ে উঠিয়াছে। পূর্ণাবয়ব চিন্তা বা ঘটনা প্রকাশ করিবার জন্য শব্দের, বাক্যের যে অন্যান্য নির্ভর যে সুসম্বন্ধ গতিক্রম, যে শৃঙ্খলা একান্ত প্রয়োজনীয় মনে করা হইত, এখন সে সকলকে আমরা প্রায় বাতিল করিয়া দিয়াছি। বাস্তব ভেঙ্গে আধুনিক খুঁজছে নিহত অতি বাস্তবকে। সুরিয়ালিস্ট ম্যানিফেস্টোর পিওর সাইকিক অটোমেটিজমে খুঁজে ফিরছে ভার্বাল অটোমেটিজমকে। বাক্য এমনকি স্তব হয়ে উঠেছে নৈরাশ্যের সমাবেশ। সসমুত্থ সে কোন দেবতার দিরাচারী সম্ভাসে, অমরাবতীর সমাহারী নারী হেলেনের বাললোল, আমারই শেফালি যে বলি কেবলই ঝরে জবা সংকাশে। বিষ্ণুদের এইসব চরণ আজ সুপরিচিত। কোনোদিনও মৃত্যু তুমি আছো বলে হলো না সৈকতে, স্টেশন থেকে গাড়ি ছেড়ে যেতে দেরি হলো কত, সেবার স্টিমার খুব পড়েছিল জেলেদের জালে, দুর্যোগে ব্রিজের দেশে নিভে গেল দেওয়াল লণ্ঠন, কার কাছে ফিরে গেলে প্রিয়তম শতপ্রণোদিত। হয়তো কালে কালে শক্তি চট্টোপাধ্যায়ের এইসব নৈরাজ্যময় রচনাও একদিন আধুনিক পাঠকের কবিতাদের কাছে সুপরিচিত হবে। আর আঙ্গিকগত এইসব কারণ মিলিয়ে
আধুনিক কবিতাকে মনে হয় সে যেন কোনো সময়ই পরিপূর্ণ নির্মাণ বা প্রোডাক্ট নয়, সবসময় নির্মীয়মান বা প্রসেস। গদ্যছন্দ সম্বন্ধে লরেন্স যে কথা বলেছিলেন, ইট ইজ নাইদার স্টার নর পার্ল বাট ইনস্ট্যান্টেনিয়াস লাইক প্লাজম, সে কথা আধুনিক কবিতা সম্বন্ধে সাধারণভাবেই খাটে। আধুনিকের সর্বগ্রাসী সংশয়বোধ, সমালোচনা বুদ্ধি, সন্দিহান স্বভাব স্পর্শ করেছে কবিতার মাধ্যম ভাষাকেও। সপ্তদশ শতাব্দী থেকে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সত্যের অস্তিত্বের একটা বড় এলাকা সম্বন্ধে প্রকাশযোগ্যতা ক্রমেই ভাষা হারিয়ে ফেলেছে। আঙ্কিক প্রতীক মাত্র তাকে প্রকাশে সক্ষম। যখনই কোনো শাস্ত্র বিজ্ঞানমুখী লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই সেই শাস্ত্র ভাষার এলাকা ত্যাগ করে আঙ্কিক প্রতীকের এলাকায় প্রকাশ করতে চাইছে। একদিকে ভাষার ঐতিহ্য আর অন্যদিকে অঙ্কের প্রতীক, মধ্যে আজ কোনো সেতুবন্ধ নেই। আধুনিক কবিতার ভাষা সংকট বুঝতে গেলে ভাষারই পিছিয়ে পড়ার ব্যাপার মনে রাখা দরকার। তার সঙ্গে আছে সাংবাদিকতার, প্রচার মাধ্যম ও প্রমোদ মাধ্যমের চাকচিক্যময় নিত্য নতুন ভাষার আড়ম্বর। গণসংস্কৃতি ও গণমাধ্যমগুলি ক্রমেই ভাষাকে দিয়ে করিয়ে নিচ্ছে তুচ্ছ অকিঞ্চিৎকর প্রচার অথবা পণ্য বিক্রয়ের কাজ। আমাদের জীবনযাপনকে ঘিরে ধরেছে পঙ্গপালের মতো শব্দাবলী, এবং এক এক সময় আমরা টের পাই যে অল্পে অল্পে তার পরিবহন গেছে নষ্ট হয়ে। একদিকে আঙ্কিক প্রতীকের শুদ্ধ নিরঞ্জনতা, অন্যদিকে প্রচারের জগজম্প অত্যাচার কবিতার ভাষাকে ক্রমেই করে ফেলছে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ। ফলে তার শিল্পের নিজস্ব মাধ্যম সম্বন্ধেই এক সন্দেহ মনস্কতা আক্রমণ করেছে কবিকে। এই পরিস্থিতিতে আধুনিক কবির প্রতিক্রিয়া হয়েছে দুরকম। চতুর্দিকে গণমাধ্যমগুলির চিৎকারের শব্দকে হার মানিয়ে কবিও তার কবিতার করতে চেয়েছিলেন চিৎকারের বিরুদ্ধে চিৎকার। সেলিন, বারোজ, গিন্সবার্গের রচনায় আছে সেই প্রতিক্রিয়ার প্রমাণ, যাকে স্টিনার বলেছেন ফ্রেনেটিক লোকুয়াসিটি, মত্ত প্রশ্রবণের মতো সেই ভাষা, চিৎকৃত বিশৃঙ্খল। আধুনিক বাংলা কবিতায় এই উদ্দাম ভাষাগত মত্ততার প্রতিনিধি শক্তি চট্টোপাধ্যায়। অন্য দল চুপ করে যেতে চান, দিংমণ্ডল ছাপিয়ে ওঠে গণমাধ্যমের যে চতুর চাকচিক্যময় প্রতাপান্বিত চিৎকার, তার বিরুদ্ধতা এই কবিরা করেন নীরবতা দিয়ে, কথার বিকল্প এক রঙিন স্তব্ধতা দিয়ে। সঙ্গে সঙ্গে তারা বোঝেন ভাষার চৌহদ্দির বাইরেই থাকে অন্বিষ্ট চূড়ান্ত অনুভব। ভাষার প্রাচীর ভেঙে তবেই সেই দিব্যানুভূতিকে অর্জন করা যায়। সত্য প্রকাশের উপায় ভাষা হতে পারে কিনা, এই নিয়েই তাদের মনে সংশয়। তাই তারা নিরুপায়ভাবে কবিতায় খোঁজেন শব্দমধ্যগত সেই অবাচ্যতাকে, নিরুপায়ভাবে মুষ্টিময় শব্দ যা শব্দহীনতারই নামান্তর, তাকে দিয়ে ধরতে চান উপলব্ধ প্রসঙ্গকে। বেকেটের নাটকের সংলাপের মতো অতি কৃপণ তাদের শব্দের ব্যবহার। যত না কথা, তার চেয়ে বেশি ব্যঞ্জনাময় নীরবতা, আবেগে তীব্রভাবে স্পৃষ্ট অথচ অন্তঃসংহত। যেমন চেয়েছিল জেরার্ড দ্য নেরোভেল, এমন বাক্য বা পদ যার মধ্যে নিহিত থাকবে বহু বছরের যন্ত্রণা, স্বপ্ন, কল্পনা। উনগারেত্তির কবিতায় এই ধরন, প্রেভোরের কোনো কোনো কবিতার, মার্কিন কবি ক্রিলির, শঙ্খ ঘোষের আমার অল্পই যাওয়া, আমার অল্পই কথা বলা, সকালে ওদের সঙ্গে কথা বলি, দুপুরে ওদের সঙ্গে কথা বলি, রাতেও ওদের সঙ্গে, রাতেও স্রোতের সঙ্গে কথা বলি, কথা বলি, কথা, আমার অল্পই কথা, আমার অল্পই শ্রোতা পাওয়া। আধুনিক কবিতার আরেকটি বৈশিষ্ট্য তার রচনাশৈলীর আন্তর্জাতিকতা। রচনাশৈলীর এই আন্তর্জাতিকতার জন্য আধুনিক বাংলা কবিতার বিরুদ্ধে পাশ্চাত্য অনুকরণের অভিযোগ উঠেছিল। রবীন্দ্রনাথ প্রকারান্তরে এই অভিযোগ তুলেছিলেন অতুল চন্দ্রগুপ্ত। নলিনীকান্ত গুপ্তের মনে হয়েছিল আমাদের চেতনাধারার সঙ্গে আমাদের আধুনিক সাহিত্যের জীবন্ত সাক্ষাৎ সম্বন্ধ নেই, ফলে আমদানি করা বৈশিষ্ট্যগুলি আমাদের পক্ষে কৃত্রিম। সে আধুনিক আঙ্গিকগত বৈশিষ্ট্য একটা ঢং মাত্র। এই সব অভিযোগের জবাবে আধুনিক বাংলা কবিতার সম্পাদকের মধ্যে একজন, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, লিখেছিলেন, এই পশ্চিমী প্রভাব অনেকের মনোমত নয়, কিন্তু আমাদের বর্তমান অবস্থায় এই প্রভাব যে স্বাভাবিক তা অকাট্য। প্রভাব শুধু আমাদের কলোনির লোক ছিলাম বলে নয়, তাছাড়া আসলে ব্যাপারটা তো প্রভাবের নয়, যতটা সমধর্মী অভিজ্ঞতার। অবশ্য এ কথা ঠিক যে সমধর্মী অভিজ্ঞতাকে প্রকাশের পদ্ধতি অনেক সময় এক দেশের কবি অন্য দেশের কবির কাছ থেকে শিখে নেয়। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি, অসাম্য দ্রুততার ফলে বিশ্বজনীন নিয়তি থেকে কোনো দেশের মানুষের অব্যাহতি নেই। সেই অভিজ্ঞতা প্রকাশ করা হয় অবশ্য
ভাষাগত প্রাদেশিকতার মাধ্যমে, কিন্তু অভিজ্ঞতা যেহেতু আন্তর্জাতিক, সেই কারণে সেই অভিজ্ঞতাকে প্রকাশের আঙ্গিক শৈলীও আন্তর্জাতিক। আঙ্গিকগত এই সব আন্তর্জাতিকতা সব দেশের আধুনিক কবিতার বৈশিষ্ট্য। আধুনিক কবিতার বিন্যাস রীতির লজিক অফ কনসেপ্টস এর উপর নির্ভরশীল নয়, লজিক অফ ইমাজিনেশনের উপর নির্ভরশীল। বিচিত্র বিষম বিষয়ে তার মধ্যে সমাবেশ ঘটে তীর্যকতা, বিশুদ্ধতা ও বিশেষীকরণের প্রবণতা, দেশি বিদেশি উল্লেখ, অনুষঙ্গের ব্যবহার, বাক্য গঠনের বিপর্যয়, মধ্যবর্তী স্তরের লুপ্তি, পুরনো কবিতার ভাঙ্গা বা বিকৃত অংশের ব্যবহার, একেবারে ব্যক্তিগত প্রতীক বা ব্যক্তিগত প্রসঙ্গের ব্যবহার, ন্যায় পরম্পরা বিন্যাসের বদলে সাংগীতিক বিন্যাস, এইসবই সেই আন্তর্জাতিক রচনাশৈলীর বৈশিষ্ট্য। বিপর্যয়কর সভ্যতার মুখোমুখি দাঁড়িয়ে সব দেশের আধুনিক কবি এই বিপর্যয়ের আঙ্গিককে আধুনিক কবিতার রচনার উপায় হিসাবে ব্যবহার করেছেন, যেমন করেছেন রুশ কবি মায়াকোভস্কি বা ভোজনেসেনস্কি, ফরাসি কবি অ্যাপোলোনেয়ার বা এলুয়ার, ইংরেজ কবি এলিয়ট বা মারিয়ান মুর, হিস্পানি কবি লোরকা বা বোরহেস। সেই আন্তর্জাতিক রচনাশৈলীর উল্লেখযোগ্য উদাহরণ অমিয় চক্রবর্তীর চেতন শেখরা আর বিষ্ণুদের টপ্পা ঠুংরি। বিষ্ণুদের প্রথম দিককার কবিতার ধরনের সঙ্গে এলিয়ট এবং উত্তরকালের কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে এলুয়ার বা নেরুদার কবিতার রচনাভঙ্গির অনেক মিল চোখে পড়ে। এই সব মিলের প্রধান কারণ অভিজ্ঞতাগত সাদৃশ্য। বিশ্বজাগতিক মানব নিয়তির অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে আধুনিক কবিতার আন্তর্জাতিক রীতি। আধুনিক বাংলা কবিতাও সেই রীতির, সেই শৈলীর অংশীদার। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে পরের অডিওতে। ধন্যবাদ।